বিসমিল্লাহিররহমানিররহিম। তাহলে আমরা এই পর্যন্ত এর আগের ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা দেখব প্রবলেম ডিফাইন এনার্জি এন্ড পাওয়ার x of t is equal to a to the power n e of n, যেখানে a is less than 1, অর্থাৎ a এর মান হলো পজিটিভ এবং সেটা less than 1, অর্থাৎ 0.1 2.3 0.4 এই ধরনের মান। ঠিক আছে, তো এই যদি হয় তাহলে আমাদের ফাংশনটা হলো x of n equal to half to the power n into e of n। এখানে a equal to half দেয়া আছে, n এর মান হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো এই সিগন্যালটা আমি ড্র করলাম, এই যেখানে সিগন্যালটা ড্র করা হয়েছে, এটা হলো হাফ, তারপর এখানে পাওয়ার যত বাড়তেছে এটা ডিক্রিজ হইতাছে, ওই স্কয়ার অনুযায়ী ডিক্রিজ হইতাছে, এটা ইনক্রিজ হইতাছে। তো এই সিগন্যালটা, এটাকে আমরা বলতেছি যে এই সিগন্যালটা কি ডিফাইন এনার্জি এন্ড পাওয়ার। এই সিগন্যালে এনার্জি এবং পাওয়ার, দ্যাটস লাইক অ্যান এক্সপোনেনশিয়াল শেপ এন্ড ইটস অ্যান এনার্জি সিগন্যাল। ঠিক আছে, যেহেতু এটা একটা এক্সপোনেনশিয়াল শেপ আর এক্সপোনেনশিয়াল সিগন্যালটা আমরা এর আগে পড়ে আসছি, সেটা একটা এনার্জি সিগন্যাল। সুতরাং এটা একটা এনার্জি সিগন্যাল। যদি a equal to 1 হয় তাহলে কি হয়, এটা একটা পাওয়ার সিগন্যাল হয়, কারণ এটা ইউনিট স্টেপ সিগন্যাল হয়ে যায়। ঠিক আছে, আর a যদি 1 এর চেয়ে বড় হয়ে যায় তখন আমাদের কি হয়, এটাও একটা এক্সপোনেনশিয়াল শেপ হিসেবে হয়। ইট ইজ নাইদার এনার্জি এন্ড নাইদার পাওয়ার সিগন্যাল। ঠিক আছে, আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়, তাহলে সিগন্যালটা এরকম হয়, দিস ইজ পিরিয়ডিক সিগন্যাল এন্ড অল পিরিয়ডিক সিগন্যাল ইজ পাওয়ার সিগন্যাল। তো এই সিগন্যালগুলো অনেকটা এই টাইপের সিগন্যাল হয়। তো এগুলো আমরা আসলে বের করে আসছি আগে, যে এক্সপোনেন্ট সিগন্যালের এনার্জি পাওয়ার কেমন, ইউনিট স্টেপ সিগন্যালের এনার্জি পাওয়ার কেমন, এই শেপের সিগন্যালের এনার্জি পাওয়ার কত, এগুলো আমরা বের করছি না এর আগে। জি স্যার। তো এই অনুযায়ী এরা ক্রেডিট করে দিছে, এভাবে আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, এরপরে চেকিং অফ পিরিয়ডিসিটি অফ এ ডিসক্রিট সিগন্যাল। এখন একটা ডিসক্রিট সিগন্যালের পিরিয়ডিসিটি চেক করা, পিরিয়ডিসিটি চেক করার জিনিসটা কি, আমরা টেকনিকগুলো আমরা দেখে আসছি। If a discrete signal is periodic, then the ratio omega by twice pi must be rational number. একটা টেকনিক কি ছিল, এটা অবশ্যই m by n অর্থাৎ রেশনাল নাম্বার হবে, ওমেগা নট বাই টুয়াইস পাই, এই রেশিওটা অবশ্যই একটা হ্যাঁ অবশ্যই একটা রেশনাল নাম্বার হবে, যেখানে ওমেগা নট হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। যেমন এক্সাম্পল হিসেবে বলি, সাইন এখানে n বাই 2 মাইনাস পাই বাই 2, এই সিগন্যালটাকে আমি এই ওমেগা এন এ সাইন ওমেগা এন প্লাস মাইনাস পাই এর সাথে কম্পেয়ার করব। এর সাথে কম্পেয়ার করে যদি দেখি, যেখানে a এর ভ্যালু হলো 1, a এর ভ্যালু হলো আমাদের 1, আর ওমেগা এন এর জায়গায় আছে n বাই 2। ঠিক আছে, ওমেগা এন এর জায়গায় n বাই 2 হলে ওমেগা সমান সমান আসে পাই বাই 2, সরি 1 বাই 2, তাই না? হ্যাঁ স্যার, পাই বাই 2। হ্যাঁ, আমাদের সিগন্যাল হলো এইটা। এটাকে আমি আইডিয়াল সিগন্যালের সাথে কম্পেয়ার করব। এটা কি, একটা সাইনোসয়েডাল সিগন্যালের আইডিয়াল শেপ, আইডিয়াল ইকুয়েশন। সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশনটা কি স্যার একটু, হ্যাঁ সাইনোসয়েডাল সিগন্যাল ইকুয়েশনটা কি, a sin ওমেগা n প্লাস মাইনাস 5। তো এর সাথে যদি আমি এখন কম্পেয়ার করি সিগন্যালটা, তাহলে a ইকুয়াল টু কত 1 হয়, তারপরে ওমেগা সমান সমান হয় হাফ। ঠিক আছে, তো ওমেগা ইকুয়াল টু যদি হাফ হয়, হাফ মানে কি, ওমেগা আবার ওমেগা বাই টুয়াইস পাই, ওমেগা বাই টুয়াইস পাই আমাদের বের করতে হবে। তাহলে ওমেগা ইকুয়াল টু হাফ হলে ওমেগা বাই টুয়াইস পাই কত হয়, হাফ বাই টুয়াইস পাই সমান সমান 1 বাই, হ্যালো জি স্যার শুনছি। আচ্ছা, লাইন মনে হয় একবার ড্রপ হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ তোমরা কি শুনতেছিলে তখন আমার কথা? না স্যার, আপনার কথা অফ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমাদের মূল ফাংশনটা কি, xn ইকুয়াল টু sin n বাই 2 মাইনাস পাই বাই 2। আমাদের টার্গেট হলো এই সিগন্যালটা পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক সেটা চেক করা, এটা হলো আমাদের টার্গেট, তাই না? জি স্যার। তাহলে রেশিও মেথড যদি আমরা ফলো করি, এর আগে আমরা পড়ে আসছি কন্টিনিউয়াস সিগন্যালের জন্য, যদি ফলো করি তাহলে এই সিগন্যালটাকে আমি আইডিয়াল সাইনোসয়েডাল সিগন্যালের সাথে কম্পেয়ার করব। এটা হলো আইডিয়াল সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশন, a sin ওমেগা n প্লাস মাইনাস 5। এটা কি, এটা সাইনোসয়েডাল সিগন্যালের ইকুয়েশন।
এটার সাথে যখন আমি কম্পেয়ার করব তখন ওমেগা সমান সমান আসবে হাফ, কারণ এন এন কাটাকাটি ওমেগা ইকুয়াল টু হবে হাফ, ওমেগা সমান সমান হাফ আসবে, তাই না? জি স্যার, আমাকে সমান সমান হাফ। তাহলে ওমেগা বাই টোয়াইস পাই কত আসবে? ওমেগা বাই টোয়াইস পাই হলো হাফ বাই টোয়াইস পাই সমান সমান 1 বাই 4 পাই। 4 পাই। আর আমরা কি জানি, একটা সিগন্যাল পিরিয়ডিক হবে তখনই যখন ওমেগা বাই টোয়াইস পাই এর রেশিওটা হবে একটা রেশনাল নাম্বার, অর্থাৎ এম বাই এন নাম্বার, রেশনাল নাম্বার, যেখানে এমটা হবে কি নাম্বার অফ ফুল সাইকেল, এন হলো নাম্বার অফ স্যাম্পলস, সাইকেল পার স্যাম্পল, ঠিক আছে? এন হলো নাম্বার অফ সাইকেল আর এন হলো নাম্বার অফ স্যাম্পলস, ঠিক আছে? এখন এটা রেশনাল নাম্বার হবে। এখন ঘটনা হলো 1 বাই 4 পাই, এটা কি একটা রেশনাল নাম্বার? দেখো তো, পিরিয়ডিক, নট পিরিয়ডিক স্যার এটা। হ্যাঁ 1 বাই 4 পাই কি একটা রেশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার? এটা কি একটা মূলদ স্যার সংখ্যা নাকি ইরেশনাল। অমূলদ সংখ্যা? স্যার অমূলদ অমূলদ সংখ্যা স্যার। কারণ পাই হলো অমূলদ সংখ্যা, তাই না? ইরেশনাল জি নাম্বার, স্যার। যেহেতু এখানে একটা পাই আছে সুতরাং এটা ইরেশনাল নাম্বার, সুতরাং বলতে পারি 1 বাই 4 পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার, সো দিস ইজ নট পিরিয়ডিক। কারণ পিরিয়ডিক হইতে গেলে অবশ্যই এটাকে একটা রেশনাল নাম্বার হইতে হইতো, যেহেতু এটা ইরেশনাল নাম্বার আসছে সুতরাং এটা পিরিয়ডিক না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা কি, যেখানে বলা আছে x অফ n ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার j পাই বাই 2 ইনটু n। এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনের আইডিয়াল ফর্মটা কি? এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের আইডিয়াল ফর্ম হলো a e টু দি পাওয়ার j ওমেগা n, তাই না? a e টু দি পাওয়ার j ওমেগা n এর সাথে যদি আমি সিগন্যালটা কম্পেয়ার করি তাহলে ওমেগা সমান সমান আসে পাই বাই 2, তাই না? ওমেগা সমান সমান পাই বাই 2 আসে। আমি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলে কি আসে? ওমেগা সমান সমান পাই বাই 2 আসে। আর ওমেগা সমান সমান পাই বাই 2 আসলে ওমেগা বাই টোয়াইস পাই আসে, পাই বাই 2 বাই টোয়াইস পাই সমান সমান 1 বাই 4। এখন 1 বাই 4 এটা কি রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? 1 বাই 4 রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। রেশনাল, স্যার মূলদ সংখ্যা। হ্যাঁ, যেহেতু এটা একটা রেশনাল নাম্বার সুতরাং বলতে পারি এই ইকুয়েশনটা, এই ফাংশনটা e টু দি পাওয়ার j পাই বাই 2 ইনটু n, এই ফাংশনটা একটা পিরিয়ডিক সিগন্যাল যেখানে নাম্বার অফ স্যাম্পল সমান সমান 4, কারণ আমরা জানি m বাই n, m হলো নাম্বার অফ ফুল সাইকেল, n হলো নাম্বার অফ স্যাম্পল, সুতরাং এই সিগন্যালের নাম্বার অফ স্যাম্পল হলো আমার কই গেল, এই যে 4, আর নাম্বার অফ ফুল সাইকেল হলো 1। এর অর্থ কি? নাম্বার অফ ফুল সাইকেল 1, নাম্বার অফ স্যাম্পল হলো 4। এর অর্থ হলো এই সিগন্যালের একটা ফুল সাইকেলে আমার 4টা করে স্যাম্পল আছে, ঠিক আছে? এর অর্থ হলো একটা সিগন্যালের একটা ফুল সাইকেলে 4টা করে স্যাম্পল আছে। যেহেতু এটা পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যালের একটা ফুল সাইকেলে আমার 4টা করে স্যাম্পল আছে। যেমন উদাহরণ হিসেবে বলি, এটা যদি হয় একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা কি একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? পিরিয়ডিক সিগন্যাল না, পিরিয়ডিক এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এটা কি পিরিয়ডিক এক্সপোনেনশিয়াল সিগন্যাল, অথবা যদি এক্সপোনেনশিয়াল এইভাবে আঁকাই তাহলে কি? পিরিয়ডিক এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এটা কি প্রত্যেকটা পিরিয়ডে আমার কি মানে প্রত্যেকটা সাইকেলে আমার 4টা করে স্যাম্পল আছে। এটা যদি একটা স্যাম্পল হয়, 2টা স্যাম্পল, 3টা স্যাম্পল, 4টা স্যাম্পল, ঠিক আছে? এটা হলো স্যাম্পল 1, এটা হলো 0 নাম্বার স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল, 3 স্যাম্পল। তাহলে কি দেখলাম আমরা? এরকম, অর্থাৎ ডিসক্রিট হিসাবে আঁকাইলে জিনিসটা হবে এরকম। ডিসক্রিট হিসাবে যদি আঁকাই, এখানে হবো একটা স্যাম্পল, এখানে হবো একটা স্যাম্পল, এখানে হবো একটা স্যাম্পল, এখানে হবো আরেকটা স্যাম্পল। এটা হলো 0 স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল, 3 স্যাম্পল। অর্থাৎ প্রত্যেকটা সাইকেলে 4টা করে স্যাম্পল আছে। 1 বাই 4 মানে হলো এটা, 1 বাই 4 মানে হলো উপরেরটা হলো কতটা সাইকেল, নিচেরটা হলো কতটা স্যাম্পল। একটা সাইকেলে 4টা স্যাম্পল, একটা সাইকেলে 4টা স্যাম্পল, এটা কি একটা সাইকেল, তাই না? আবার এখান থেকে নতুন সাইকেল শুরু হবে, এখান থেকে আবার কি নতুন সাইকেল শুরু হবে, এখান থেকে আবার নতুন সাইকেল শুরু হবে, ঠিক আছে?
আচ্ছা এটা হলো আবার এটা হলো 4 নাম্বার স্যাম্পল, এটা হলো 5 নাম্বার স্যাম্পল, 6 নাম্বার স্যাম্পল, 7 নাম্বার স্যাম্পল। তাহলে কি হইতেছে আমরা দেখতেছি প্রত্যেকটা সাইকেলে আমার 4টা করে স্যাম্পল আছে, প্রত্যেকটা সাইকেলে 4টা করে স্যাম্পল। ক্লিয়ার? তো এগুলো আমরা ডিএসপি যখন পড়বো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, তখন আবার এগুলো আবার আমরা আলোচনা করব, রিপিট আলোচনা করব আবার। ঠিক আছে? তাহলে M/N ফরম্যাট দিয়ে আমরা বুঝাই একটা করে সাইকেলে 4টা করে স্যাম্পল, অর্থাৎ M দিয়ে বুঝাই হলো আমাদের কয়টা সাইকেল, N দিয়ে বুঝাই কয়টা স্যাম্পল। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা এখানে আরেকটা ইকুয়েশন আছে, এই যে এই সিগন্যালটা, এই ইকুয়েশনটা, এটা পিরিয়ডিক থেকে পিরিয়ডিক আমরা বের করি। তো এই সিগন্যালকে আমরা কম্পেয়ার করব, এটা হলো সাইন ওয়েভ, এটা হলো কজ ওয়েভ, তাহলে একটা সাইন এবং একটা কজের সাথে কম্পেয়ার করব। তো এইখানে আমাদের এই অংশটুকুতে সাইন পার্টের ক্ষেত্রে আমাদের এখানে পায়ের ওমেগার মান কত? সাইন পার্টের ক্ষেত্রে ওমেগা 1 হলো π/2, তাই না? সাইন পার্টের ক্ষেত্রে হ্যাঁ π/2। তাহলে ওমেগা 1/2 পাই সমান আসে 1/4। 1/4 একটা রেশনাল নাম্বার। আবার কস পার্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কস পার্টের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারি এর সাথে, যেখানে ওমেগার নাম হলো π/4। ওমেগা 2/2 পাই হলো আমাদের 1/8। 1/8 কি একটা রেশনাল নাম্বার। যেহেতু সাইন পার্ট কস পার্ট দুইটাই হলো রেশনাল নাম্বার, সুতরাং বলতে পারি বোথ আর পিরিয়ডিক সিগন্যাল। সুতরাং এই দুইটা রেজাল্টেন্ট পিরিয়ডিক, কারণ দুইটা পিরিয়ডিক সিগন্যালের রেজাল্টেন্ট পিরিয়ডিক সিগন্যাল হয়, তাই না? জি স্যার। এখন ঘটনা হলো এটা যে পিরিয়ডিক বুঝলাম, ঠিক আছে, এখন এর পিরিয়ডটা কত আসলে? একটাতে আসছে হলো 1/4, অর্থাৎ একটা সাইকেলের জন্য 4টা স্যাম্পল, আরেকটাতে আছে 1/8, অর্থাৎ একটা সাইকেলের জন্য 8টা স্যাম্পল। তাহলে স্যাম্পল অর্থাৎ n = একটাতে আসছে 4, একটাতে আসছে 8। সুতরাং দুইটা যখন রেজাল্টেন্ট হবে তখন তাদের রেজাল্টেন্ট পিরিয়ডটা হবে, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো লিস্ট কমন মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই দুইটার মধ্যে লসাগু কি করব? হ্যাঁ লসাগু করে ফেলবো। তো এটা করলে আমাদের কি আসে? 8 আসে। 8 আসে কইরা, এটা হলো আমাদের এই দুইটার মধ্যে কমন পিরিয়ড। ঠিক আছে? অর্থাৎ এর কমন পিরিয়ডটা হলো আমাদের 8। এরকম ভাবে যদি এরকম কমপ্লেক্স সিগন্যাল থাকে, ধরো একটা সাইন, একটা কস, একটা এক্সপোনেনশিয়াল, এরকম যদি সবগুলো সাম থাকে, প্রত্যেকটার জন্য পিরিয়ড বের করব, পিরিয়ড করে এটা লসাগু করে ফেলবো, তাইলেই আমাদের এই রেজাল্টেন্ট পিরিয়ডটা আমাদের বের হয়ে পড়বে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এগুলো সবই আমরা ডিএসপি তে আবার নতুন করে আলোচনা করব। আমাদের এই কোর্সটা হলো কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড সিস্টেম। এখানে সাধারণত ডিসক্রিট পোরশনটুকু নাই, কিন্তু তারপরে এখানে কিছুটা আলোচনা করতেছি। স্যার হ্যাঁ স্যার এই কোর্সের কতটুকু বাকি আছে? এরপরে জাস্ট শুধুমাত্র ল্যাপ্লাস এন্ড ফোরিয়ার আছে, প্রান্ত স্যার অনেকটুকু করাবে, তোমাদের প্রান্ত স্যারের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে? আমি শুধু কনভোকেশনটা পড়াই দেব, পড়াই দেওয়ার পরে ল্যাপ্লাস ফোরিয়ার এটা প্রান্ত স্যার কভার করে দিবে। আমিও কিছু দেখাবো, প্রান্ত স্যার কভার করে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। 20 তারিখে যেহেতু পরীক্ষা, আমাদের ক্লাস 15 তারিখের মধ্যে ক্লোজ করে দিয়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। স্যার পরীক্ষা স্যার মানে কি সিস্টেম আছে, অনলাইনে নাকি স্যার ক্যাম্পাসে? মানে স্যার তারপরে স্যার পরের সেমিস্টার স্যার আমরা ইয়েতে পাবো স্যার, মানে ক্যাম্পাসে ক্লাস করতে পারবো আশা করতেছি। ওকে, পিরিয়ডিসিটি অফ ডিসক্রিট এন্ড ইউনিট স্টেপ সিগন্যাল। তো এই সিগন্যাল দুইটা ইউনিট স্টেপ সিগন্যাল, একটা সাথে একটা প্লাস করছি, প্লাস করার পরে সিগন্যালটা এরকম হইছে, তারপরে এটা পিরিয়ডিসিটি চেক করা হইছে। ঠিক আছে? তো দেয়ার ইজ নো n = 0, amplitude for is 2, so this is a periodic signal. এটা পিরিয়ডিক সিগন্যাল, কারণ এর কোনো পিরিয়ড আর নাই, এটা ইনফিনিটি পর্যন্ত চলতেছে এই কারণে। আচ্ছা, আর এই সিগন্যালটার ক্ষেত্রে দিস ইজ এ পিরিয়ডিক সিগন্যাল, কারণ একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে দিলে আমাদের একটা নির্দিষ্ট পিরিয়ড পাই। আচ্ছা যাই হোক, ইমপালস ফাংশন প্রবলেম, এখানে কিছু আছে, ইমপালস ফাংশনে কিছু প্রপার্টিজ, কিছু পরিমাণ ফর্মুলা আছে, এগুলো একটু দেখবা। ঠিক আছে? এই ফাংশন প্রবলেম গুলো, যেমন এখানে এটাকে ইন্টিগ্রেশন করছি, তারপর এটাকে ইন্টিগ্রেশন করে 0 আসছে, এটাকে ইন্টিগ্রেশন করে 0 আসছে, এটাকে ইন্টিগ্রেশন করে এটা আসছে। এই ক্যালকুলেশন গুলা তোমরা একটু করলেই দেখবা। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ এগুলো ক্যালকুলেশন করলেই আমাদের এই রেজাল্ট গুলো আসবে। ঠিক আছে? এরপর চেক ফর স্টেবিলিটি অফ সিগন্যাল।
একটা সিগন্যাল স্টেবল নাকি আনস্টেবল সেটা চেক করা, এটাও আমরা কন্টিনিউয়াসে দেখে আসছি। কন্টিনিউয়াসে দেখলে ডিসক্রিটের জন্য সেম জিনিস, ঠিক আছে। এটা অবশ্যই কন্টিনিউয়াসের এক্সাম্পলই, যে ওয়াই অফ টি যদি হয় এক্স স্কয়ার টি, আমরা একটা টেস্টিং নিব, কি একটা টেস্টিং সিগন্যাল নিব, ইনপুট একটা টেস্টিং সিগন্যাল, মনে করে একটা টেস্টিং সিগন্যাল ই অফ টি নিলাম, অর্থাৎ একটা ইউনিট স্টেপ দিলাম। তাহলে ইনপুটটাকে যদি আমি বসাই দেই এখানে এক্স অফ টি এর জায়গায় ই অফ টি বসাই দেই স্কয়ার করে, করলে আমাদের আউটপুট আসে ই অফ টি। আর ই অফ টি কি একটা স্টেবল সিগন্যাল, যেহেতু ই অফ টি একটা স্টেবল সিগন্যাল, বাউন্ডেড সিগন্যাল, সুতরাং বলতে পারি আমাদের এই ফাংশনটা একটা বাউন্ডেড ফাংশন। বোঝা গেছে? জি স্যার, বাউন্ডেড ফাংশন। যে চেক ফর স্টেবিলিটি, যেমন এই একটা ফাংশন পরীক্ষা এরকম দিতে পারি, যেমন ধরো বললাম y of t equal to x square t, এই ফাংশনটা স্টেবল নাকি আনস্টেবল বের করো। তখন তোমরা কি করবা, একটা র্যান্ডম একটা বাউন্ডেড ইনপুট নিবা, তোমরা এটা যে কোনো বাউন্ডেড একটা ইনপুট দিয়ে টেস্ট করবা আর কি। যেমন আমি একটা বাউন্ডেড ইনপুটের জন্য আমি নিলাম ইউনিট স্টেপ, কারণ ইউনিট স্টেপ সিগন্যাল একটা বাউন্ডেড ইনপুট সিগন্যাল, অর্থাৎ একটা বাউন্ডেড সিগন্যাল। তো এটা নিলাম, নেওয়ার পর আমি চেক করলাম, ইনপুট বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এটা চেক করে দেখলাম আউটপুট আসে ই অফ টি। যেহেতু ই অফ টি একটা বাউন্ডেড সিগন্যাল, অর্থাৎ বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট আসছে, সুতরাং আমি বলতে পারি এই সিস্টেমটা একটা স্টেবল সিস্টেম। বোঝা গেছে? জি স্যার। অনুরূপ ভাবে এই এরপরে দেখো y of t equal to x of t cos omega not t, এখানেও একই জিনিস, আমি ইনপুট টেস্ট করার জন্য একটা বাউন্ডেড ইনপুট নিলাম ই অফ টি, নিয়ে আমি ফাংশনে বসাই দিলাম, x of t এর জায়গায় ই অফ টি বসাইলাম, বসাই দিয়ে আমি এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে আমাদের আসতেছে cos omega not t। cos omega not t কত? হ্যাঁ, cos omega not t একটা বাউন্ডেড আউটপুট, তাই না? কারণ এর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ cos omega not t equal to 1, এর ম্যাক্সিমাম হলো 1, মিনিমাম হলো 0, 1 থেকে 0 এর মধ্যে এই সিগন্যালটা থাকবে, সুতরাং এটা একটা বাউন্ডেড আউটপুট সিগন্যাল, তাই না? সুতরাং এই সিগন্যালে ইনপুট বাউন্ডেড, এর জন্য আউটপুটও বাউন্ডেড হয়, সুতরাং এই ফাংশনটা হলো একটা স্টেবল ফাংশন। অনুরূপভাবে 3 নম্বরের ক্ষেত্রে একটা সিগন্যাল নিছি y of, একটা ফাংশন দেখলাম y of t equal to x of t minus 2, এখানে আমি একটা ইনপুট হিসেবে যে কোনো একটা বাউন্ডেড ইনপুট নিলাম ই অফ টি, এই ই অফ টি কে আমি বসাই দিলাম ইনপুটে বসাই দিলে ই অফ টি মাইনাস 2 হয়। ই অফ টি মাইনাস 2 কি একটা শিফটেড ইউনিট স্টেপ সিগন্যাল। এখন ঘটনা হলো যে ইউনিট স্টেপ সিগন্যাল যদি বাউন্ডেড সিগন্যাল হয়, তাহলে শিফটেড ইউনিট স্টেপ সিগন্যালটাও একটা বাউন্ডেড সিগন্যাল হবে, সুতরাং এটা একটা বাউন্ডেড আউটপুট। সুতরাং বাউন্ডেড ইনপুটের জন্য যেহেতু বাউন্ডেড আউটপুট আসছে, সুতরাং ফাংশন হলো একটা স্টেবল ফাংশন। ক্লিয়ার? জি স্যার। আবার এই ফাংশনের ক্ষেত্রে চিন্তা করো y of t equal to integration of x of t, এখন x of t equal to u of t নিলাম, নেওয়ার পরে আমি এই মান বসা ইন্টিগ্রেশন করলে আসে r of t। r of t মানে কি? একটা র্যাম্প ফাংশন একটা আনবাউন্ডেড সিগন্যাল, কারণ র্যাম্প ফাংশনের আউটপুট ইনফিনিটে গিয়ে কত হবে এটা আমরা জানি না, এটা কি আনবাউন্ডেড সিগন্যাল, এই সিগন্যালটা কি রকম হয়, এরকম বাড়তেই থাকে, তাই না? বাড়তেই থাকে, ইনফিনিটিতে গিয়ে এই সিগন্যালের ভ্যালুও ইনফিনিটি হয়, তাই না? সুতরাং এটা একটা আনবাউন্ডেড সিগন্যাল। যেহেতু আর অফ টি একটা আনবাউন্ডেড সিগন্যাল, সেহেতু আমরা বলতে পারি যে এই সিগন্যালটা একটা আনস্টেবল সিগন্যাল, কারণ স্টেবল ইনপুটের জন্য একটা আনস্টেবল আউটপুট আসছে, বাউন্ডেড ইনপুটের জন্য আনবাউন্ডেড আউটপুট আসছে, যে কারণে আমরা এই ফাংশনটাকে বলতে পারি একটা আনস্টেবল ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এক্সাম্পলটা আমরা দেখি। এই এক্সাম্পলে একটা ডিফারেন্সিয়েট করছে, এখানে y of t is equal to differentiate of x of t, এখানে x of t এর জায়গায় আমি একটা বাউন্ডেড ইনপুট e of t নিলাম, এরপর এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে একটা ডেল সিগন্যাল। ডেল কি জিনিস? ডেল হলো একটা আনবাউন্ডেড আউটপুট, তাই না? ডেল কি বলতো দেখি? ডেল একটা আনবাউন্ডেড আউটপুট। এটা কি? এটা হলো একটা ইম্পালস, আনস্টেবল হবে। এটা ইম্পালস না, ডেল সিগন্যালটা দেখ আঁকতে কেমন হয়, আঁকতে হয় যে এরকম, তাই না? একটা ইম্পালস, অর্থাৎ জিরোতে একটা ইম্পালস আসে, এই যে ইম্পালসের অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউডটা কি হয়? অ্যামপ্লিটিউড হয় ইনফিনিটি, অর্থাৎ এর যে অ্যামপ্লিটিউড কত হবে এটা আমাদের জানা নাই, ঠিক আছে? জিরোতে সে একটা পালস দিবে,
অর্থাৎ ডেল মানে কি, জিরোতে সে একটা পালস দিবে, এই পালসের অ্যামপ্লিটিউড কত হবে এটা আমরা জানি না, জানি না না স্যার। স্যার। সুতরাং এটা একটা আনস্টেবল সিগন্যাল, ঠিক আছে, যেটার ভ্যালু আমাদের জানা নাই। সুতরাং যেহেতু এটা বাউন্ডেড ইনপুটের জন্য আনবাউন্ডেড আউটপুট আসতেছে, সুতরাং এটা একটা আনস্টেবল সিগন্যাল, ঠিক আছে। আর এরকম এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কটা বাসায় কইরা সাবমিট করবা। চেক দা স্টেবিলিটি অফ y of n ইকুয়াল টু, এটা সাবমিট করে আমাকে দিবা, এটা তোমাদের ক্লাস টেস্ট মার্ক করব, ঠিক আছে। জি স্যার। আরেকটা জিনিস বলি, সেটা হলো আমার এই দুইটা শীটের মধ্যে যতগুলা হোমওয়ার্ক আছে সবগুলা হোমওয়ার্ক গুলো তোমরা কইরে আমারে সাবমিট করবা। এটা তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা আমরা দেওয়ার কথা ছিল ঈদের আগে, ঠিক আছে। স্যার আগেরটা দিছি স্যার আমরা। হ্যাঁ, আগে। না হার্ড কপি সাবমিট করতে হবে তো ইউনিভার্সিটিতে, তো একটা ফাইল করে জি স্যার। স্যার নাফিউল স্যারের স্যারের অঙ্কন স্যারের অ্যাসাইনমেন্ট গুলো করো নাই? জি স্যার, এগুলো কমপ্লিট স্যার। হার্ড কপি আছে না? জি স্যার, হার্ড কপি আছে স্যার। সাথে হার্ড কপি গুলো সাবমিট করবা, একটা 5 ফাইলের মধ্যে দিয়ে সাবমিট করে রাখবা। কবে স্যার তবে এটা? এটা করো এই মাসের মধ্যে দাও। এই মাসের মধ্যে? জি স্যার। ঠিক আছে, আজকে হলো 25 তারিখ, এটা দিয়ে ফেলো, ঠিক আছে। যতগুলো অ্যাসাইনমেন্ট আমার আছে এখানে এই লেকচার দুইটা এর মধ্যে স্যার সামনের মাসে দেই স্যার, এই মাসে তো আজকে 25 তারিখ। ইয়েতে 20 তারিখ থেকে পরীক্ষায়, আর কি দিবা আজকে হলো মানে 10 তারিখের মধ্যে স্যার। আচ্ছা দাও দাও না না, 5 5 এর মধ্যে দাও দাও 5 তারিখের মধ্যে। জি স্যার। আচ্ছা আচ্ছা। আর এখানে এখানে আরেকটা প্রবলেম আছে, an excitation is applied to a system at t equal to t and its response is 0 for infinity থেকে -infinity থেকে t পর্যন্ত, such a system is non causal, stable, স্টেবল, কজাল, আনস্টেবল। এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, এটা তোমরা দেখে নিও, বুঝবা, সহজেই বুঝবা। এখানে এটা একটা আমাদের সবগুলা কজালিটিস কি, ক্রাইটেরিয়া কি, তারপরে স্টেবলের ক্রাইটেরিয়া কি, তারপরে কজাল হওয়ার আনস্টেবল হওয়ার ক্রাইটেরিয়া কি, এগুলো চেক করে দেখলেই হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা দেখো। তারপরে এখানে একটা প্রবলেম আছে, স্টেবল অর নন স্টেবল অর নন কজাল, একটা প্রবলেম দিয়ে দিছে। আরেকটা প্রবলেম আছে এখানে, একটা প্রবলেম সলভ করতে বলছে, যেটা, ঠিক আছে। এটা কিভাবে, এটা জাস্ট ইন্টিগ্রেশন করবা, করে করে এটাকে সলিউশন করবা। স্যার সলিউশন করলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার আমাদের কি রাশেদ স্যারের যে মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেস। আচ্ছা, এই পর্যন্ত হইলো। এখন এগুলো দেখে নাও, জাস্ট এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করছে, করে করে এটা সলিউশন করছে সরল অঙ্কের মতো। এটা দেখবা, ফর্মুলা আছেই, তাই না? ইন্টিগ্রেশন করলে কি হয় এটা জাস্ট করবা, করে করে লিমিট বসাই দিবা, লিমিট বসাই দিলেই মোটামুটি এটা আসে পড়বে। আচ্ছা, এরপরে আমাদের এখন ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হলো কনভলিউশন। তো কনভলিউশন পড়ার আগে এটা বলি যে এই টপিকটা আমরা ডিসক্রিটেও গিয়ে পড়বো, অর্থাৎ আমরা ডিএসপিতেও পড়বো কনভলিউশন। এর আগে আমরা অ্যানালগও দেখবো, আমরা ডিএসপিতেও গিয়ে পড়বো। ডিএসপিতে গিয়ে আমরা এটা আসলে ডিটেইলসে আমরা এই কনভলিউশন জিনিসটা পড়বো, ঠিক আছে। তো এখানে অ্যানালগ কনভলিউশন আসলে কি, এই কন্টিনিউয়াস টাইম কনভলিউশনটা অনেকটা কমপ্লেক্স, খুব কমপ্লেক্স এই জিনিসটা। তবে বেশ কিছু শর্টকাট মেথড আছে এই কনভলিউশন সলভ করার জন্য। তবে এটা ডিএসপিতে গিয়ে যখন আমরা পড়বো, তখন আসলে আমরা ডিটেইলস বুঝতে পারবো জিনিসটা, ওখানে খুব সুন্দর করে এগুলো বুঝাই দেওয়া আছে। তো আমরা এখানে কিছু আলোচনা করব। তার আগে বলি কনভলিউশন জিনিসটা আসলে কি, এটাই তো বিষয়, কনভলিউশন, তাই না? জি স্যার। কনভলিউশন জিনিসটা কি, এটা বুঝতে গেলে সবার আগে তোমাদের বুঝতে হবে যে ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়েশন কি, প্লাস কি, মাইনাস কি, মাল্টিপ্লিকেশন কি, ডিভিশন কি, বলো তো। ছোটবেলা পড়ছো, যোগ, আসলে যোগ স্যার, মানে যোগ দিয়ে গুণ ভাগ, ভাগ, এগুলো কি এগুলো? জি স্যার। এগুলো কি আসলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্যার কনভলিউশন।
এগুলো হলো ম্যাথমেটিক্যাল টুল, তাই না? ম্যাথমেটিক্যাল অপারেশন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন, এরকম ভাবে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো হলো ম্যাথমেটিক্যাল অপারেশন, তাই না? এখন কনভলিউশন হলো ম্যাথমেটিক্স এর একটা নতুন টুল, যেটা তোমরা এর আগে কোনোদিন পড়ো নাই, ঠিক আছে? এটাও জাস্ট লাইক অ্যাজ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই টাইপেরই একটা নতুন একটা ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে? জি স্যার। এখন এই জিনিসটা দিয়ে আসলে কি হয়, এটাতে আসলে আমরা কি করি, এটি হলো এখন বিষয়। তাহলে কনভলিউশন ইজ এ ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা গাণিতিক অপারেশন, আর কিছু না। ইন্টিগ্রেশন করা যেরকম একটা গাণিতিক অপারেশন, ডিফারেন্সিয়েশন যেরকম একটা গাণিতিক অপারেশন, দুইটা সংখ্যার যোগ করা যেমন একটা গাণিতিক অপারেশন, এই কনভলিউশন জিনিসটা হলো একটা জাস্ট একটা গাণিতিক অপারেশন, ঠিক আছে? হুইচ এক্সপ্রেস ইনপুট এন্ড আউটপুট রিলেশন অফ অ্যান লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যেটা ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা রিলেশনকে এক্সপ্রেস করে, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের একটা রিলেশনকে এক্সপ্রেস করে। এখন a convolution is widely used in many fields like probability and statistics. Convolution of two signal produces a third signal. By using convolution, we can find the zero state response of the system. For continuous convolution, আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো কি বলে, যে কোনো একটা সিগন্যালকে আমরা যদি এর ইম্পালস রেসপন্স দিয়ে আমরা কনভলিউট করি, তাহলে আমরা তার আউটপুট পাই। অর্থাৎ যে কোনো সিগন্যালকে যদি আমরা, যে কোনো সিগন্যালের আউটপুট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করব, সেই সিগন্যালটাকে, হ্যাঁ ও আচ্ছা মিটিং আছে, আচ্ছা ফলো করি। ইম্পালস রেসপন্সটা তোমার যেটা পড়াইছিলাম সেটা হলো যে কোনো একটা সিস্টেমের কোন একটা ইনপুট ইম্পালসের জন্য এর আউটপুটের যে রেসপন্সটা হয় সেটাই ছিল তার ইম্পালস রেসপন্স। এটা আমরা আলোচনা করছিলাম, তাই না? এটা বুঝতে পারছো তো? কনভলিউশন বুঝতে গেলে তোমাদের ইম্পালস রেসপন্সের ধারণাটা বুঝতে হবে। এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল, আর কিছু না। তাহলে যে জিনিসটা করবা সেটা হলো কোন একটা সিস্টেম, কোন একটা সিস্টেম মানে কি একটা ফাংশন হতে পারে, যে কোনো একটা ফাংশন এর ইনপুট যদি হয় একটা ইম্পালস সিগন্যাল, তাহলে এর আউটপুটটা যা হবে, অর্থাৎ একটা ইম্পালসের কারণে ওই ফাংশনের আউটপুটের চেহারাটা যেমন হয়, এই জিনিসটাই হলো আমরা কি ইম্পালস রেসপন্স অফ এ সিস্টেম। ক্লিয়ার? এখন এই কনভলিউশন জিনিসটা হলো যে কোন একটা ফাংশনের, কোন একটা সিস্টেমের আউটপুটকে ডিফাইন করার একটা ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে? আমরা যদি কোন একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সটা বের করে রাখতে পারি, ধরো কোন একটা সিস্টেম ফাংশন আছে, আমরা কি করলাম, তার ইম্পালস রেসপন্সটা আমরা বের করে রাখলাম। যদি কখনো কোন একটা ফাংশনের ইম্পালস রেসপন্সটা বের করে রাখতে পারি, এর অর্থ হলো ওই ফাংশনের যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। ক্লিয়ার? মানে ওই কিভাবে যাবতীয় ইনফরমেশন আছে, এই ইম্পালস রেসপন্সের সাথে তার যে কোনো ইনপুটকে আমি কনভলিউশন করলে আউটপুটকে আমি প্রেডিক্ট করে ফেলতে পারবো। এর আউটপুট কি হবে আমি বের করে ফেলতে পারবো, আমার প্র্যাকটিক্যাল কোনো এক্সপেরিমেন্ট কিছুই করতে হবে না। ক্লিয়ার? যদি কোন একটা ফাংশন বা কোন একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সটা আমি জানিয়ে ফেলতে পারি, তাহলে যে কোনো ইনপুটের জন্য তার আচরণ কেমন হবে আমি বলে দিতে পারবো। কিভাবে বলে দিতে পারবো? বাই ইউজিং কনভলিউশন, এই টুলটা ইউজ করে আমি বলে দিতে পারবো। ক্লিয়ার? বাই ইউজিং কনভলিউশন, ধরো কোন একটা ফাংশন বা কোন একটা সিস্টেমের আমার ইম্পালস রেসপন্স জানা আছে, তাহলে যে কোনো ধরনের ইনপুটের জন্য, ইনপুট তো বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আমি বলছিলাম যে একটা ব্লেন্ডার সে কি করে, সে ডালও ব্লেন্ড করতেছে, চালও ব্লেন্ড করতেছে, শরবতও ব্লেন্ড করতেছে, তাই না? ইনপুট বিভিন্ন হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ওই ব্লেন্ডারের ইম্পালস রেসপন্সটা আমার জানা আছে। রেসপন্সটা কি, যাই দেই ঘোরাঘোরা হয়ে যায়, যাই দেই ঘোরাঘোরা হয়ে যায়, এটা আমার জানা আছে। তাহলে আমি ডাইলের জন্য কি চেহারা হবে, কলার জন্য কি চেহারা হবে, বাদামের জন্য কি চেহারা হবে আমি বলে দিতে পারবো, পারবো না? কোন একটা ফাংশনের ধরো তার ইম্পালস রেসপন্সটা আমার জানা আছে, আমি ওই ফাংশনের মধ্যে যাই ঢুকাই, যে সংখ্যাই ঢুকাই বা যাই আমি ইনপুট দেই, তার আউটপুটটা কেমন হইতে হবে আমি এটা বলে দিতে পারবো। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল টুলটাকে আমরা বলি কনভলিউশন, ঠিক আছে? অর্থাৎ এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল, ম্যাথমেটিক্যাল অপারেশন,
যে অপারেশন করে আমরা যে কোনো একটা ইনপাস রেসপন্সের সাপেক্ষে কোনো একটা ইনপুটের জন্য তার আউটপুটকে ক্যালকুলেট করতে পারি। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফর কন্টিনিউয়াস কনভলিউশন লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের জন্য কনভলিউশন ইজ ভ্যালিড অনলি ফর লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের জন্য আমাদের কনভলিউশন ভ্যালিড। এখন একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের যদি ইম্পালস রেসপন্স হয় h অফ t, এর ইনপুট যদি হয় x অফ t, সুতরাং আমি বলতে পারি আউটপুট y অফ t ইজ ইকুয়াল টু x অফ t কনভলিউশন h অফ t। এই স্টার সাইন দিয়ে, এই চিহ্ন দিয়ে আমরা কনভলিউশন বুঝি। ঠিক আছে, যেমন ইন্টিগ্রেশন বোঝার জন্য আচ্ছা, যেমন ধরো ইন্টিগ্রেশন বোঝার জন্য আমাদের এই চিহ্ন ব্যবহার করা হয়, ডিফারেন্সিয়েশন বোঝার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, যোগ বোঝানোর জন্য প্লাস চিহ্ন ব্যবহার করা হয়, বিয়োগ বোঝানোর জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়, গুণ বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, ভাগ বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় বা এই চিহ্ন ব্যবহার করা হয়। অনুরূপভাবে কনভলিউশন বোঝানোর জন্য আমার এই চিহ্ন ব্যবহার করা। এটা একটা নতুন ম্যাথমেটিক্যাল টুল। এটা ডেফিনেশন কেমন? এটার ডেফিনেশনটা হলো x অফ t কনভলিউশন অফ h অফ t আমরা সমান সমান বলতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত x টাউ ইনটু h t মাইনাস টাউ d টাউ। এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে আসলো এই জিনিসটা আমরা ডিএসপি তে গিয়ে ডিটেইলস দেখব। আমরা এই সাবজেক্টের ডিটেইলসটা দেখবো না, ডিএসপি তে গিয়ে এটা প্রুফ করে দেওয়া আছে। আমাদের একটা পার্ট আছে কনভলিউশন, ডিএসপি তে আমরা দেখবো এটা, সেখানে এই ইকুয়েশনটা প্রুফ করে দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে আমরা এটাকে কনভলিউশনটাকে আমরা এইভাবে আমরা ডিফাইন করতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x অফ টাউ h অফ t মাইনাস টাউ d টাউ। ক্লিয়ার? অথবা এটাকে আমরা প্রকাশ করতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি h টাউ x অফ t মাইনাস টাউ, অর্থাৎ h টাকে যদি পিছনে রাখি তাহলে t মাইনাস টাউ h এর সাথে আসবে, আর x টাকে পিছনে রাখলে t মাইনাস টাউ x এর সাথে আসবে। ঠিক আছে, ইনটু d টাউ। এই দুইটা ভাবে এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা ভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি কনভলিউশন করার সময়। ক্লিয়ার? ওকে। আর ডিসক্রিট টাইমের জন্য আমাদের কনভলিউশনটা সেটআপ করতে পারি এই যে সামেশন অফ ইন্টিগ্রেশনের জায়গায় ডিসক্রিটের সামেশন অফ k ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি xn h অফ n মাইনাস k, অথবা আমরা প্রকাশ করতে পারি hn ইনটু x অফ n মাইনাস k। এই দুইটা যে কোনো একটা, যদি h টা পিছনে থাকে তাহলে k টা h এর সাথে থাকবে, যদি x টা পিছনে থাকে তাহলে x টা এর সাথে থাকবে, k টা x এর সাথে থাকবে। তো এই দুইটা ইকুয়েশন দিয়ে সাধারণত আমরা কনভলিউশনকে ডিফাইন করি। তো নেক্সট ক্লাসে আমরা কনভলিউশনের বিভিন্ন মেথড দেখব, এই মেথডগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে আমরা ফোকাস করব গ্রাফিক্যাল মেথড, কারণ কনভলিউশনকে সহজেই গ্রাফিক্যাল মেথড বা ইমেজ মেথড দিয়ে সহজে রিপ্রেজেন্ট করা যায়। আমরা এটাকে ইমেজ মেথড ছাড়া অন্য মেথড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা অনেক ডিফিকাল্ট। এর সাথে আমরা কনভলিউশনের বিভিন্ন প্রপার্টি দেখব। এই প্রপার্টি গুলো দেখার পর মোটামুটি আমাদের বলতে গেলে এই টপিক শেষ হয়ে যাবে। আমরা তখন ল্যাপ্লাস এবং ফোরিয়ার ইনশাআল্লাহ তখন শুরু করে দেব, এবং ইনশাআল্লাহ আমাদের ফাইনাল পরীক্ষার আগে আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে শুধুমাত্র তোমাদের জন্য ল্যাপ্লাস এবং ফোরিয়ার আছে, আর কিছু নাই এই কনভলিউশন শেষ হওয়ার পর। ঠিক আছে, আমাদের ল্যাপটপ সারি করে দিতেন স্যার একটু শেষ করে।